প্রায়ই তো খবরে দেখি তাই না, যে একটা বড় ব্যাংক হঠাৎ সমস্যায় পড়ল, বা ধরুন শেয়ার বাজারের পতনে অনেকে একদম পথে বসে গেল। হ্যাঁ, এরকম ঘটনা তো ঘটেই। এর পেছনে অনেক কারণ হয়তো থাকে, কিন্তু একটা খুব বড় বিষয় হলো এই ঝুঁকি, মানে রিস্ক। আর সেই ঝুঁকিটা কে কিভাবে সামলাচ্ছে তার ওপরই কিন্তু নির্ভর করে একটা আর্থিক প্রতিষ্ঠানের মানে টিকে থাকা না থাকা। একদম। আজ আমরা এই ঝুঁকি ব্যবস্থাপনার জগৎটাকে একটু কাছ থেকে দেখার চেষ্টা করব। আমাদের হাতে কিছু আর্থিক বিশ্লেষণ আর তথ্যসূত্র আছে, সেগুলোর ভিত্তিতেই এগোবো। ঠিক। কারণ দেখুন, ঝুঁকি তো জীবনের সবখানেই আছে, তাই না? কিন্তু এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য মানে ব্যাংক বা এই ধরনের সংস্থাগুলোর জন্য এটা একেবারে অস্তিত্বের প্রশ্ন। হুম। তাদের তো ব্যবসার মূল ভিত্তিটাই হলো ঝুঁকি নেওয়া এবং সেটাকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করা। হ্যাঁ। তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হবে ঝুঁকি জিনিসটা আসলে কি, কেন এটা এতটা গুরুত্বপূর্ণ, ব্যাংকগুলো কি ধরনের ঝুঁকির মুখে পড়ে, আর সবচেয়ে বড় কথা, তারা এই জটিল ব্যাপারটা সামলায় কিভাবে, সেটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করা। দারুণ। তাহলে শুরু করা যাক একদম গোড়ার প্রশ্নটা দিয়ে। এই যে আমরা বলি ঝুঁকি বা রিস্ক, আর্থিক জগতে এর মানেটা আসলে কি? এটা কি শুধুই লোকসানের ভয়, নাকি আরও কিছু? শুধু লোকসানের ভয় বললে মানে পুরোটা বলা হয় না। ঝুঁকি আসলে যে কোনো অপ্রত্যাশিত ঘটনা যা একটা আর্থিক প্রতিষ্ঠানের যে লক্ষ্য সেটা অর্জনে বাধা দিতে পারে। আচ্ছা। অথবা ধরুন তার আর্থিক স্থিতিশীলতার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটা হতে পারে সরাসরি টাকা পয়সার ক্ষতি, যেমন ধরুন ব্যাংক ঋণ দিল কিন্তু যাকে দিল সে ফেরত দিল না। এটাই তো ক্রেডিট রিস্ক, তাই না? একদম, এটাই ক্রেডিট রিস্ক। আবার ধরুন ক্ষতিটা হতে পারে সুনামের, কোনো একটা স্ক্যান্ডেল হলো, মানুষ ব্যাংকের উপর থেকে আস্থাই হারিয়ে ফেলল। ও, এটাও তো বিরাট ঝুঁকি। অবশ্যই। কিংবা ধরুন কার্যক্রমই বন্ধ হয়ে গেল, একটা সাইবার অ্যাটাক হলো, অনলাইন ব্যাংকিং বন্ধ, এটাও তো ঝুঁকি। এই সবই কিন্তু ঝুঁকির বিভিন্ন চেহারা। তার মানে ঝুঁকি মানে কি নেতিবাচক কিছু? কিন্তু আমরা তো সবসময় শুনি যে ঝুঁকি না নিলে লাভও হয় না। ওই যে কথাটা আছে না, হাই রিস্ক। হাই রিটার্ন, ঠিক পয়েন্ট ধরেছেন। ঝুঁকি আর রিটার্ন মানে লাভ, এই দুটো যেন কি বলে এক সুতোয় বাঁধা। হুম। সাধারণ নিয়মটা হলো যেখানে ঝুঁকির সম্ভাবনা বেশি সেখানে কিন্তু সম্ভাব্য লাভের অঙ্কটাও বেশ বড় থাকে। কেন? কারণটা সহজ, যারা বেশি ঝুঁকি নিচ্ছে তারা তো সেই ঝুঁকিটা নেওয়ার জন্য একটা বাড়তি প্রতিদান বা প্রিমিয়াম চাইবে, তাই না? আচ্ছা, আচ্ছা। ধরুন আপনি একটা একেবারে নতুন অচেনা কোম্পানিতে টাকা ঢাললেন, ঝুঁকি অনেক বেশি, কোম্পানিটা চলবে কিনা কে জানে। ঠিক। কিন্তু যদি চলে যায় মানে সফল হয় তাহলে লাভের সম্ভাবনাও কিন্তু বিশাল। হুম। তুলনায় একটা পুরনো নামকরা স্থিতিশীল কোম্পানি বা ধরুন সরকারি বন্ড। হ্যাঁ, রিটার্নও কম। কিন্তু এই ঝুঁকিকে তো আর ফেলে রাখা যায় না, একে তো সামলাতে হয়। এখানেই কি ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্টের আইডিয়াটা আসছে? একদম তাই। ঝুঁকি ব্যবস্থাপনা হলো একটা পদ্ধতিগত প্রক্রিয়া। এটা অনেকটা ধরুন ডাক্তারের রোগ নির্ণয় আর চিকিৎসার মতো। ও, ইন্টারেস্টিং উপমা। হ্যাঁ, মানে প্রথমে রোগটা ধরতে হবে, মানে ঝুঁকিগুলো কি সেটা বুঝতে হবে, চিহ্নিত করতে হবে। হুম হুম। তারপর সেগুলোর মূল্যায়ন করতে হবে, মানে কোনটা হওয়ার সম্ভাবনা কতটুকু, আর হলে পরে তার ধাক্কাটা কতটা মারাত্মক হবে। আচ্ছা। এরপর ঝুঁকির গুরুত্ব অনুযায়ী সেগুলোকে সাজাতে হবে, মানে প্রায়োরিটাইজ করতে হবে কোনটা নিয়ে আগে ভাবা দরকার। ঠিক। আর সবশেষে সেই ঝুঁকি কমানোর জন্য বা নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু মানে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এটা শুধু বিপদ এড়ানো না, কিন্তু এটা একটা কৌশলগত ব্যাপার যার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো এই অনিশ্চয়তার মধ্যেও নিজেদের লক্ষ্য পূরণের চেষ্টা করে। এই ঝুঁকি ব্যবস্থাপনার সাথে সাথে আরেকটা শব্দ খুব শোনা যায়, ঝুঁকি মূল্যায়ন বা রিস্ক অ্যাসেসমেন্ট। এই দুটো কি একই জিনিস, নাকি এদের মধ্যে কোনো তফাৎ আছে? একটা সূক্ষ্ম কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তফাৎ আছে। দেখুন, ঝুঁকি মূল্যায়ন বা রিস্ক অ্যাসেসমেন্ট হলো ঝুঁকি ব্যবস্থাপনারই একটা অংশ, ও আচ্ছা। কিন্তু এর পরিধিটা একটু মানে ছোট। অ্যাসেসমেন্ট মূলত ফোকাস করে ঝুঁকিটা ঠিক কী, তার চরিত্রটা কেমন, এটা হওয়ার সম্ভাবনা কতটা, আর হলে তার প্রভাব বা ইম্প্যাক্ট কী হতে পারে, এই জিনিসগুলো বিশ্লেষণ করার উপর। মানে অনেকটা ডায়াগনোসিস করার মতো? ঠিক ধরেছেন, একদম ডায়াগনোসিস। অন্যদিকে ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্ট হলো পুরো প্রক্রিয়াটা, মানে রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসার প্ল্যান বানানো, ওষুধ দেওয়া, নিয়মিত ফলো আপ করা, সব কিছু। আচ্ছা। ব্যবস্থাপনা ঝুঁকিগুলো বোঝার পর সিদ্ধান্ত নেয় কোনটা কমানো হবে,
কোনটা হয়তো পুরোপুরি এড়িয়ে যাওয়া হবে, কোনটা হয়তো ইন্স্যুরেন্স করে অন্যের ঘাড়ে চাপানো হবে, আবার কোনটা হয়তো জেনে শুনেই মেনে নেওয়া হবে, কারণ ওটা কমানোর খরচ হয়তো বেশি। ও মানে ব্যবস্থাপনা শুধু ঝুঁকি বোঝে না, সেটা নিয়ে কি করা হবে সেই সিদ্ধান্ত নেয়, সেই অ্যাকশন প্ল্যান বানায় এবং সেটা বাস্তবায়নের ব্যবস্থা করে। বেশ, পরিষ্কার হলো। তাহলে এবার একটু ব্যাংকিং খাতের দিকে তাকাই। যেখানে এত লেনদেন, এত মানুষের টাকা জড়িত, সেখানে তো নিশ্চয়ই অনেক রকমের ঝুঁকি থাকে। অবশ্যই অনেক রকম। ব্যাংকের ঝুঁকিগুলোকে আমরা মূলত কয়েকটা বড় ক্যাটেগরিতে ফেলতে পারি। যেমন? প্রথম আর সবচেয়ে পরিচিত হলো ক্রেডিট রিস্ক। মানে ওই যে ঋণগ্রহীতা যদি সময়মতো লোন শোধ না করে। হ্যাঁ, খেলাপি ঋণ। ঠিক, এই খেলাপি ঋণ বেড়ে গেলে তো ব্যাংকের অবস্থাই খারাপ হয়ে যেতে পারে। এটা একটা বিরাট ঝুঁকি। এরপর আছে মার্কেট রিস্ক। ব্যাংক তো শুধু টাকা ধার নেয় না, তাই না? তারা তো শেয়ার বাজারে, বন্ড মার্কেটে, ফরেন এক্সচেঞ্জ মার্কেটেও লেনদেন করে। হ্যাঁ, ট্রেডিং করে। তো এই বাজারগুলোর দাম যখন ওঠানামা করে, তখন ব্যাংকের হাতে থাকা শেয়ার বা বন্ডের দাম কমে যেতে পারে। এই যে লোকসানটা হয়, এটাই মার্কেট রিস্ক। ধরুন হঠাৎ শেয়ার বাজার পড়ে গেল, ব্যাংকের বিনিয়োগে বড়সড় লোকসান হয়ে গেল। এটাও তো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। আরেকটা ঝুঁকি আছে যেটা অনেক সময় আড়ালে থেকে যায় কিন্তু খুব মারাত্মক হতে পারে। সেটা হলো অপারেশনাল রিস্ক। অপারেশনাল রিস্ক এটা কিরকম? এটা হলো ব্যাংকের ভেতরের কাজকর্ম, ইন্টারনাল প্রসেস, তাদের আইটি সিস্টেম বা ধরুন মানুষের ভুলের কারণে যে ঝুঁকি তৈরি হয়। উদাহরণ দিলে একটু সুবিধা হয়। ধরুন ব্যাংকের কম্পিউটার সিস্টেমে একটা বড় গণ্ডগোল হলো, বা কেউ জালিয়াতি করল, কর্মীদের কাজে অবহেলা, বা ধরুন একটা ভূমিকম্পে ব্যাংকের একটা ব্রাঞ্চই বন্ধ হয়ে গেল। এই সবই কিন্তু অপারেশনাল রিস্কের মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা, মানে ভেতরের ব্যবস্থাপনার সমস্যা থেকেও ঝুঁকি আসে। একদম। এটা হয়তো ক্রেডিট বা মার্কেট রিস্কের মতো অত সহজে চোখে পড়ে না, কিন্তু এর ধাক্কা মারাত্মক হতে পারে। তার মানে ক্রেডিট, মার্কেট, অপারেশনাল এই তিনটেই কি প্রধান, নাকি আরও কিছু আছে যা নিয়ে ব্যাংকগুলোকে মাথা ঘামাতে হয়? আরও বেশ কিছু আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন লিকুইডিটি রিস্ক। লিকুইডিটি মানে তারল্য? হ্যাঁ, তারল্য ব্যাংকের হাতে যথেষ্ট ক্যাশ টাকা না থাকার ঝুঁকি। ধরুন হঠাৎ করে অনেক আমানতকারী একসাথে টাকা তুলতে এলেন, কিন্তু ব্যাংকের টাকা হয়তো এমন জায়গায় বিনিয়োগ করা আছে যা চট করে বিক্রি করে ক্যাশ করা যাচ্ছে না। তখন একটা সংকট তৈরি হয়। ওহ, এটাও তো ভয়ের কথা। তারপর আছে কমপ্লায়েন্স রিস্ক। দেশের আইন কানুন, কেন্দ্রীয় ব্যাংকের নিয়মকানুন বা ধরুন আন্তর্জাতিক নিয়মগুলো ঠিকঠাক মেনে চলতে না পারার ঝুঁকি। এর ফলে কি হতে পারে? বড় জরিমানা হতে পারে, এমনকি ব্যাংকের লাইসেন্স পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। যেমন ধরুন বাংলাদেশে ব্যাংকগুলোকে তো বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন মানতে হয়। আবার আন্তর্জাতিক কিছু স্ট্যান্ডার্ডও আছে, যেমন ব্যাসেল 3। এগুলো না মানলে এই কমপ্লায়েন্স রিস্ক তৈরি হয়। আচ্ছা। এরপর ধরুন স্ট্র্যাটেজিক রিস্ক, ব্যাংকের যে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনা, সেটাই যদি ভুল প্রমাণিত হয়। যেমন ধরুন এমন একটা জায়গায় শাখা খুলল যেখানে ব্যবসা হলো না, বা নতুন একটা প্রোডাক্ট আনলো কিন্তু সেটা গ্রাহকরা নিলই না। এটাও তো একটা ঝুঁকি। ঠিক। আর সবশেষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রেপুটেশনাল রিস্ক, সুনাম ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি। সেটা কিভাবে হয়? কোনো একটা নেতিবাচক ঘটনা, ধরুন একটা বড় জালিয়াতির খবর ছড়ালো, বা গ্রাহকদের সাথে খুব খারাপ ব্যবহার করা হলো। এসব কারণে ব্যাংকের যে ভাবমূর্তি বা সুনাম, সেটা নষ্ট হয়ে যেতে পারে। আর একবার যদি মানুষের আস্থা চলে যায়, সেটা ফিরে পাওয়া খুব কঠিন। একদম খুব কঠিন। বাপরে, ঝুঁকির তালিকা তো দেখি বেশ লম্বা। এত রকমের ঝুঁকি, এগুলো সামলানোর জন্য ব্যাংকগুলো নিশ্চয়ই কোনো কাঠামো বা নীতি মানে। যেমন ওই যে রিস্ক অ্যাপেটাইট বা ঝুঁকির ক্ষুধা বলে একটা কথা শোনা যায়, ওটা আসলে কি জিনিস? ঠিক ধরেছেন। এই রিস্ক অ্যাপেটাইট বা ঝুঁকির ক্ষুধা হলো ঝুঁকি ব্যবস্থাপনার একটা একদম গোড়ার জিনিস, একটা ফাউন্ডেশন। সহজ করে বললে এটা হলো একটা প্রতিষ্ঠান তার ব্যবসার যে লক্ষ্য আছে সেটা পূরণ করার জন্য ঠিক কতটা ঝুঁকি নিতে ইচ্ছুক এবং সক্ষম। আচ্ছা, ইচ্ছুক এবং সক্ষম দুটোই? হ্যাঁ, দুটোই। এটাকে আমরা তুলনা করতে পারি ধরুন ঝাল খাওয়ার ক্ষমতার সাথে। ঝাল খাওয়া, ইন্টারেস্টিং। হ্যাঁ, ধরুন কেউ হয়তো খুব অল্প ঝাল খেতে পারে, সে কম ঝুঁকি নেবে, তার ঝুঁকির ক্ষুধা কম। সে হয়তো খুব সেফ জায়গায় বিনিয়োগ করবে বা খুব কম সুদে লোন দেবে।
আর একজন হয়তো অনেক ঝাল সহ্য করতে পারে, তার ঝুঁকির ক্ষুধা বেশি। সে হয়তো নতুন ব্যবসায় একটু বেশি সুদে লোন দিতে বা একটু ঝুঁকিপূর্ণ কিন্তু বেশি লাভজনক খাতে বিনিয়োগ করতে বেশি আগ্রহী হবে। কিন্তু এই ক্ষুধা বা সীমাটা ঠিক করার দরকারটা কি? কম ঝুঁকি নিলেই তো ভালো, মানে নিরাপদ থাকা যায়। নিরাপদ থাকা তো অবশ্যই ভালো, কিন্তু বেশি সাবধানী হতে গিয়ে যদি আবার ব্যবসার ভালো সুযোগ হাতছাড়া হয়ে যায়, সেটাও তো ঠিক না। তা ঠিক। আবার ধরুন বেশি ঝুঁকি নিতে গিয়ে একেবারে দেউলিয়া হয়ে গেল, সেটাও তো কাম্য নয়। তাই এই সীমাটা মানে ঠিক কতটা ঝুঁকি নেওয়া হবে সেটা জানা এবং স্পষ্টভাবে ঠিক করা খুব জরুরি। কেন জরুরি? দেখুন, প্রথমত এটা একটা ক্লিয়ার গাইডলাইন দেয়, মানে কর্মীরা বুঝতে পারে যে ঠিক কত দূর পর্যন্ত যাওয়া যাবে। আচ্ছা। দ্বিতীয়ত এটা নিশ্চিত করে যে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ যেন তাদের নিজেদের মতো করে ঝুঁকি না নেয়, একটা মানে সামঞ্জস্য থাকে পুরো প্রতিষ্ঠানে। হ্যাঁ, এটা দরকারি। তৃতীয়ত এটা বাইরের লোকজনের কাছেও মানে ধরুন বিনিয়োগকারী বা রেগুলেটর তাদের কাছে একটা বার্তা দেয় যে ব্যাংকটা হুটহাট করে কিছু করে না, বেশ ভেবেচিন্তে ঝুঁকি নেয়। এতে তাদের আস্থাও বাড়ে। তার মানে একটা ফর্মাল ফ্রেমওয়ার্ক থাকে এর জন্য। হ্যাঁ, একটা রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক বা আরএএফ থাকে। এটা বোর্ডের অনুমোদন লাগে, প্রতিষ্ঠানের যে স্ট্র্যাটেজি তার সাথে মিল থাকতে হয়, এবং এটা কিন্তু নিয়মিত রিভিউ করতে হয়। সময়ের সাথে সাথে তো পরিস্থিতি বদলায়। বেশ, তাহলে ঝুঁকির রকম ফের বুঝলাম, কতটা ঝুঁকি নেওয়া হবে সেটার সীমাও ঠিক করা হলো। এর পরের ধাপটা কি? মানে ঝুঁকিগুলো কমানোর জন্য ব্যাংকগুলো করেটা কি? এটাকে কি রিস্ক ট্রিটমেন্ট বা ঝুঁকি নিরসন বলে? হ্যাঁ, এটাই হলো রিস্ক ট্রিটমেন্ট বা ঝুঁকি নিরসনের বিভিন্ন কৌশল। ঝুঁকিগুলো চেনার পর তো আর বসে থাকা যায় না, তাই না? ওটা নিয়ে তো কিছু একটা করতে হবে। ঠিক। কি কি করা যায়? কয়েকটা প্রধান কৌশল আছে। একটা হলো ঝুঁকি পরিহার, অ্যাভয়েডেন্স। মানে এড়িয়ে যাওয়া। একদম। যদি মনে হয় কোনো একটা কাজে বা ব্যবসায় ঝুঁকি এতটাই বেশি যে সেটা সামলানো কঠিন বা পোষাবে না, তাহলে বাবা ওই কাজটা করারই দরকার নেই, পুরোটা এড়িয়ে যাও। আচ্ছা, আরেকটা হলো ঝুঁকির হ্রাস, রিডাকশন। মানে ঝুঁকিটা কমানোর জন্য কিছু ব্যবস্থা নেওয়া। যেমন যেমন ধরুন লোন দেওয়ার আগে ক্লায়েন্টের ক্রেডিট হিস্ট্রি খুব ভালো করে দেখা, যাতে ক্রেডিট রিস্ক কমে। অথবা ধরুন আইটি সিকিউরিটি বাড়ানো, যাতে হ্যাকিংয়ের ঝুঁকি কমে। এটা হলো ঝুঁকি হ্রাস করা। হুম। এরপর আছে ঝুঁকি স্থানান্তর, ট্রান্সফার, মানে ঝুঁকির দায়টা অন্য কারো ঘাড়ে চাপিয়ে দেওয়া। ইন্স্যুরেন্সের মতো। ঠিক ধরেছেন। সবচেয়ে ক্লাসিক উদাহরণ হলো ইন্স্যুরেন্স করা। আগুন লাগলে বা চুরি হলে ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দেবে। অথবা ধরুন কিছু কাজ আউটসোর্স করে দেওয়া, সেটাও এক ধরনের ট্রান্সফার। ঠিক। আরেকটা অপশন হলো ঝুঁকি গ্রহণ, অ্যাকসেপ্টেন্স, মানে ঝুঁকিটা মেনে নেওয়া। মেনে নেওয়া। কেন? কারণ সব ঝুঁকি তো আর কমানো বা এড়ানো যায় না। আর কমানোর খরচ যদি ঝুঁকের সম্ভাব্য ক্ষতির চেয়ে বেশি হয়ে যায়, তাহলে তো পোষাবে না। ও আচ্ছা। যদি কোনো ঝুঁকির প্রভাব খুব সামান্য হয় বা ঘটার সম্ভাবনা খুব কম থাকে, তাহলে অনেক সময় সেটা জেনে শুনেই মেনে নেওয়া হয়। তবে হ্যাঁ, সেটার ওপর নজর রাখতে হয়। আচ্ছা, এগুলোই কি মূল কৌশল? এগুলো ছাড়াও আরও আছে, যেমন বৈচিত্র্যকরণ, ডাইভার্সিফিকেশন, মানে সব ডিম এক ঝুড়িতে না রাখা, বিনিয়োগ বা লোন বিভিন্ন খাতে ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, এটা তো জানি। আর আছে কন্টিনজেন্সি প্ল্যানিং, মানে যদি খারাপ কিছু ঘটেই যায়, তাহলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আগে থেকে একটা প্ল্যান বি রেডি রাখা। এই যে এতগুলো কৌশল, পরিহার, হ্রাস, স্থানান্তর, গ্রহণ, কোন ঝুঁকিটার জন্য কোনটা ব্যবহার করা হবে সেটা কিভাবে ঠিক হয়? সব ঝুঁকির গুরুত্ব তো নিশ্চয়ই এক না। একদমই এক না। এটা ঠিক করা হয় মূলত দুটো জিনিস দেখে। এক, ঝুঁকিটা ঘটার সম্ভাবনা কতটা, মানে প্রবাবিলিটি। আর দুই, যদি ঘটে তাহলে তার প্রভাব বা ক্ষতিটা কতটা মারাত্মক হবে, মানে সিভিয়ারিটি বা ইম্প্যাক্ট। আচ্ছা। যে ঝুঁকির হওয়ার সম্ভাবনাও খুব বেশি, আবার হলে পরে ক্ষতিও মারাত্মক, সেটাকে তো সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। অবশ্যই। সেটাকে হয়তো পরিহার করার চেষ্টা করা হবে বা কমানোর জন্য যা যা করা দরকার সব করতে হবে। যেমন ধরুন একটা ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম হ্যাক হওয়ার ঝুঁকি, এটা তো ভয়ঙ্কর। হ্যাঁ। অন্যদিকে যে ঝুঁকির সম্ভাবনাও খুব কম, আবার ঘটল ক্ষতি তেমন কিছু হবে না, সেটা হয়তো মেনে নেওয়া যেতে পারে, মানে গ্রহণ করা যেতে পারে। একটা রিস্ক ম্যাট্রিক্স ব্যবহার করে সাধারণত এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। বুঝতে পারলাম। এই যে এত সব প্রক্রিয়া, ঝুঁকি চেনা, মাপা, কমানোর কৌশল ঠিক করা,
এগুলো কি ব্যাংকের শুধু একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট দেখে নাকি পুরো প্রতিষ্ঠানেরই একটা সমন্বিত চেষ্টা দরকার? ওই যে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট বা ইআরএম বলে একটা কথা খুব শোনা যাচ্ছে আজকাল। ঠিক এখানেই ইআরএম বা এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের আসল গুরুত্বটা। আগে কি হতো, অনেক প্রতিষ্ঠানেই ঝুঁকি ব্যবস্থাপনা হতো আলাদা আলাদাভাবে। মানে ক্রেডিট রিস্ক দেখত ক্রেডিট ডিপার্টমেন্ট, মার্কেট রিস্ক দেখত ট্রেজারি, অপারেশনাল রিস্ক হয়তো সেভাবে কেউ দেখতই না। হ্যাঁ, এরকমই তো মনে হয়। ইআরএম হলো একটা সামগ্রিক বা হোলিস্টিক অ্যাপ্রোচ। এটা কোনো একটা নির্দিষ্ট ঝুঁকি বা বিভাগ নিয়ে ভাবে না। এটা পুরো প্রতিষ্ঠান জুড়ে, মানে সব ডিপার্টমেন্ট, সব ইউনিট, সব ধরনের ঝুঁকিকে একটা ছাতার তলায় একটা সমন্বিত কাঠামোর মধ্যে নিয়ে আসে। উদ্দেশ্যটা কি এর? উদ্দেশ্য হলো একেবারে টপ ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে দেখা যে কোন ঝুঁকিগুলো প্রতিষ্ঠানের যে মূল কৌশলগত লক্ষ্য আছে সেগুলোর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সেগুলোকে একসাথে সমন্বিতভাবে মোকাবেলা করা। এটা শুধু ঝুঁকি কমানোর ব্যাপার না, অনেক সময় ঝুঁকিকে একটা কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করার পথও খুলে দিতে পারে। এই সামগ্রিক বা ইআরএম পদ্ধতির মূল সুবিধাগুলো কি কি তাহলে? এটা কি শুধু খুব বড় বড় ব্যাংকের জন্যই দরকারি? যদিও বড় প্রতিষ্ঠানে এর ব্যবহার বেশি দেখা যায়, কিন্তু নীতিগতভাবে এটা যে কোনো সাইজের প্রতিষ্ঠানের জন্য উপকারীও হতে পারে। এর মূল সুবিধাগুলো যদি বলি, হ্যাঁ, বলুন। প্রথমত, এটা ঝুঁকিগুলোকে আলাদা আলাদা করে না দেখে তাদের মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটা বুঝতে সাহায্য করে। কারণ অনেক সময় একটা ঝুঁকি আরেকটা ঝুঁকিকে প্রভাবিত করে। আচ্ছা। দ্বিতীয়ত, ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, কারণ তারা পুরো প্রতিষ্ঠানের ঝুঁকির ছবিটা একসাথে দেখতে পায়, কোথায় কি ঘটছে। হুম। তৃতীয়ত, কোনো অপ্রত্যাশিত ধাক্কা এলে সেটা সামলানোর ক্ষমতা বা রেজিলিয়েন্স বাড়ে। এটা খুব দরকারি। অবশ্যই। চতুর্থত, রিসোর্সের ব্যবহারটা ভালো হয়, মানে ঝুঁকি কমানোর চেষ্টাগুলো ঠিক জায়গায় ফোকাস করা যায়, অযথা পয়সা নষ্ট হয় না। ঠিক। পঞ্চমত, রেগুলেটর বা স্টেকহোল্ডারদের আস্থা বাড়ে, তারা বোঝে যে প্রতিষ্ঠানটা ঝুঁকি নিয়ে সচেতন। আর সবশেষে, দীর্ঘমেয়াদে একটা টেকসই বৃদ্ধি বা সাস্টেইনেবল গ্রোথ অর্জনে সাহায্য করে, কারণ এখানে শুধু লাভের দিকেই নজর দেওয়া হচ্ছে না, ঝুঁকির দিকটাও সমান গুরুত্ব পাচ্ছে। দারুণ তো। এই যে এত কাঠামো, পদ্ধতি, কৌশল, এগুলোর পাশাপাশি আরেকটা জিনিস খুব শোনা যায়, ঝুঁকি সংস্কৃতি বা রিস্ক কালচার। এই কালচারের ব্যাপারটা আসলে কতটা প্রভাব ফেলে? সিস্টেম আর পলিসি থাকলেই তো হয়ে যাওয়ার কথা, তাই না? না, ওখানেই তো আসল ব্যাপার। সিস্টেম আর পলিসি অবশ্যই দরকার, কিন্তু সেগুলোকে বাস্তবে কাজে লাগানোর জন্য যদি সঠিক সংস্কৃতি বা মানসিকতাটাই না থাকে, তাহলে কিন্তু সব বৃথা। আচ্ছা। ঝুঁকি সংস্কৃতি বা রিস্ক কালচার হল একটা প্রতিষ্ঠানের ভেতরে কর্মীদের ঝুঁকি নিয়ে যে সামগ্রিক মনোভাব, তাদের বিশ্বাস, তাদের ভ্যালুজ এবং তাদের আচরণ। একটু ভেঙে বলবেন? সহজ কথায়, কর্মীরা ঝুঁকিকে কিভাবে দেখে? তারা কি মনে করে ঝুঁকি একটা খারাপ জিনিস যা লুকিয়ে রাখতে হবে, নাকি তারা মনে করে এটা ব্যবসারই অংশ এবং এটা নিয়ে খোলামেলা কথা বলা উচিত? ভুল করলে কি সেটা ঢাকার চেষ্টা করা হয়, নাকি ভুল থেকে শেখার মানসিকতা আছে? সিনিয়র ম্যানেজমেন্ট কি শুধু লাভের কথা শুনে খুশি হয়, নাকি ঝুঁকির কথা তুললে সেটাও গুরুত্ব দিয়ে শোনে? এই সব কিছু মিলিয়েই কিন্তু তৈরি হয় একটা প্রতিষ্ঠানের ঝুঁকি সংস্কৃতি। একটা ভালো ঝুঁকি সংস্কৃতির গুরুত্বটা তাহলে কোথায়? এটা কিভাবে সাহায্য করে? একটা শক্তিশালী আর পজিটিভ ঝুঁকি সংস্কৃতি অনেক দিক দিয়ে সাহায্য করে। প্রথমত, এটা স্বচ্ছতা বাড়ায়। কর্মীরা যখন ভয় না পেয়ে সম্ভাব্য ঝুঁকির কথা ওপরে জানাতে পারে, তখন অনেক সমস্যা কিন্তু বড় হওয়ার আগেই ধরা পড়ে যায়, সমাধানও করা যায়। ঠিক। দ্বিতীয়ত, এটা জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি বাড়ায়। যখন সবাই বোঝে যে ঝুঁকি ব্যবস্থাপনায় তার নিজেরও একটা ভূমিকা আছে, তখন সে অনেক বেশি দায়িত্বশীল আচরণ করে। হ্যাঁ, এটা ঠিক। তৃতীয়ত, এটা ভুল থেকে শিখতে সাহায্য করে, একটা ব্লেম কালচার তৈরি হয় না। আর চতুর্থত, এটা নিশ্চিত করে যে ঝুঁকি ব্যবস্থাপনার যে নিয়মকানুন বা পলিসিগুলো বানানো হয়েছে সেগুলো শুধু খাতায় কলমে না থেকে যেন বাস্তবেও সবাই মেনে চলে। তার সংস্কৃতি দুর্বল হলে ভালো সিস্টেমও ফেল করতে পারে। অবশ্যই, দুর্বল সংস্কৃতি থাকলে সবচেয়ে ভালো সিস্টেমও ফেল করতে পারে, কারণ কর্মীরা হয়তো নিয়ম মানার বদলে ফাঁকি দেওয়ার পথ খুঁজবে, অথবা ঝুঁকি দেখলে সেটা এড়িয়ে যাবে, রিপোর্ট করবে না। তাহলে এই সংস্কৃতি তো আর একদিনে তৈরি হয় না, তাই না? এটা কিভাবে গড়ে তোলা যায়? বা ধরুন, যদি দুর্বল থাকে সেটাকে উন্নত করা যায় কিভাবে? না, এটা একদমই একদিনের ব্যাপার না, এটা একটা লম্বা সময়ের সচেতন প্রচেষ্টার ফল। প্রথমে একদম টপ লেভেল থেকে,
মানে নেতৃত্বকে ঠিক করতে হবে যে তারা ঠিক কেমন ঝুঁকি সংস্কৃতি চান, তাদের ভিশনটা ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এরপর দেখতে হবে এখনকার অবস্থাটা কি, মানে অ্যাসেস করতে হবে কর্মীদের মনোভাব কেমন, কোথায় ঘাটতি আছে। এর জন্য সার্ভে করা যেতে পারে, ওয়ার্কশপ হতে পারে বা ইন্টারনাল অডিটও দেখতে পারে। ঠিক। তারপর ওই যে কাঙ্ক্ষিত অবস্থা আর বর্তমান অবস্থার মধ্যে যে গ্যাপটা পাওয়া গেল সেটা পূরণ করার জন্য একটা অ্যাকশন প্ল্যান বানাতে হবে। সেই প্ল্যানেতেই থাকতে পারে। অনেক কিছুই, যেমন কর্মীদের ট্রেনিং দেওয়া, কমিউনিকেশন বা যোগাযোগের ধরন বদলানো, যারা ভালো ঝুঁকি ব্যবস্থাপনা করবে তাদের হয়তো পুরস্কৃত করা, আর সবচেয়ে জরুরি হল টপ ম্যানেজমেন্টকে নিজেদের কাজের মাধ্যমে, আচরণের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করতে হবে। ওই যে বলে টোন অ্যাট দ্য টপ, হ্যাঁ, শুনেছি। মানে ওপরের মহলের সুরটা ঠিক থাকতে হবে। একদম। তারা যদি মুখে বলেন এক আর কাজে করেন আরেক, তাহলে কিন্তু কর্মীরা সেটা ফলো করবে না। এই যে নেতৃত্বের ভূমিকার কথা বলছেন, তাহলে এই পুরো ঝুঁকি ব্যবস্থাপনার যে বিশাল কর্মকাণ্ড, এর মূল দায়িত্বটা আসলে কাদের? বোর্ড অফ ডিরেক্টরস বা সিনিয়র ম্যানেজমেন্টের ভূমিকাটা ঠিক কি এখানে? তাদের ভূমিকা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, একেবারে অপরিহার্য। বোর্ড অফ ডিরেক্টরস আর সিনিয়র ম্যানেজমেন্টই হল ঝুঁকি ব্যবস্থাপনার মূল চালিকা শক্তি। তারাই সব ঠিক করেন। দেখুন, তারাই প্রতিষ্ঠানের সামগ্রিক স্ট্র্যাটেজিটা ঠিক করেন, আর সেই স্ট্র্যাটেজির সাথে মিল রেখেই রিস্ক অ্যাপেটাইট বা ঝুঁকির সীমাটা নির্ধারণ করেন। আচ্ছা। তারাই নিশ্চিত করেন যে ঝুঁকি ব্যবস্থাপনার জন্য যথেষ্ট লোকবল আছে কিনা, প্রয়োজনীয় টেকনোলজি আছে কিনা, যথেষ্ট ফান্ড আছে কিনা। তারাই পুরো প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি সংস্কৃতির ওই টোন সেট করেন, মানে তারা যদি ঝুঁকিতে গুরুত্ব দেন তবেই বাকিরা দেবে। ঠিক। এছাড়া তারা পুরো ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়াটার উপর নজর রাখেন, মানে ওভারসাইট করেন। সবকিছু নিয়মকানুন মেনে হচ্ছে কিনা সেটা দেখেন, আর দরকার পড়লে বড় বড় সিদ্ধান্তও নেন। একটা শক্তিশালী রিস্ক গভর্নেন্স বা সুশাসনের কাঠামো তৈরি করা এবং সেটাকে ঠিকঠাক চালু রাখা, এটা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই গভর্নেন্স বা শাসনের জন্য কি কোনো নির্দিষ্ট মডেল বা কাঠামো আছে যা সাধারণত ব্যবহার করা হয়? হ্যাঁ, একটা খুব প্রচলিত এবং বেশ কার্যকর মডেল আছে। এটাকে বলা হয় প্রতিরক্ষার ৩ স্তর বা 3 লাইনস অফ ডিফেন্স। 3 লাইনস অফ ডিফেন্স, এটা কিরকম? এটা আসলে দায়িত্বগুলোকে খুব পরিষ্কারভাবে ভাগ করে দেয়। ৩টে লাইন বা স্তর থাকে। প্রথম স্তর? প্রথম স্তর হল যারা সরাসরি ব্যবসার সাথে জড়িত, মানে ব্যাংকের শাখার ম্যানেজার, লোন অফিসার, ট্রেডার, এনারা। তারাই তো প্রতিদিনকার কাজ করতে গিয়ে ঝুঁকিগুলোর মুখোমুখি হন। হ্যাঁ। তো এই ঝুঁকিগুলো চিহ্নিত করা এবং সেগুলোর প্রাথমিক ব্যবস্থাপনার দায়িত্বটা তাদেরই। তারাই হলেন ঝুঁকির মালিক বা ওনার। আচ্ছা, দ্বিতীয় স্তর? দ্বিতীয় স্তর হল কিছু বিশেষায়িত ফাংশন, যেমন রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট। এদের কাজ কি? এদের কাজ হল প্রথম স্তরকে সাপোর্ট দেওয়া, মানে ঝুঁকি ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় পলিসি বানানো, ফ্রেমওয়ার্ক তৈরি করা, টুলস দেওয়া, পরামর্শ দেওয়া। আর তারা প্রথম স্তরের কাজকর্মগুলো মনিটর করে, দেখে সব ঠিকঠাক হচ্ছে কিনা, অনেকটা কোচের মতো। বুঝলাম। আর তৃতীয় স্তর? তৃতীয় স্তর হল ইন্টারনাল অডিট বা অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ। এরা কিন্তু সম্পূর্ণ স্বাধীন। স্বাধীন মানে? তারা প্রথম বা দ্বিতীয় স্তরের রিপোর্টিং লাইনে থাকে না। তারা সরাসরি বোর্ড বা অডিট কমিটিকে রিপোর্ট করে। তাদের কাজ হল প্রথম এবং দ্বিতীয় স্তরের কাজের কার্যকারিতা ইন্ডিপেন্ডেন্টলি যাচাই করা। তারা বোর্ড এবং সিনিয়র ম্যানেজমেন্টকে একটা অ্যাসিওরেন্স বা নিশ্চয়তা দেয় যে ঝুঁকি ব্যবস্থাপনার পুরো সিস্টেমটা এবং কন্ট্রোলগুলো ঠিকমতো কাজ করছে। এই 3 স্তরের মডেলটা তো বেশ যৌক্তিক মনে হচ্ছে, মানে দায়িত্বগুলো খুব পরিষ্কারভাবে ভাগ করা। এর সুবিধাটা কি? এটা কি সত্যিই ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও ভালো করে? হ্যাঁ, এর বেশ কিছু সুবিধা আছে। প্রথমত, ওই যে বললাম, দায়িত্ব আর জবাবদিহিতার একটা খুব ক্লিয়ার স্ট্রাকচার তৈরি হয়। কে কিসের জন্য দায়ী সেটা নিয়ে কোনো কনফিউশন থাকে না। দ্বিতীয়ত, এটা নিশ্চিত করে যে ঝুঁকিগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে। যারা সরাসরি কাজ করছে প্রথম স্তর, যারা পলিসি আর ওভারসাইট করছে দ্বিতীয় স্তর, আবার যারা একেবারে স্বাধীনভাবে সব খতিয়ে দেখছে তৃতীয় স্তর। ঠিক। তৃতীয়ত, এটা প্রতিষ্ঠানের শাসন ব্যবস্থা বা গভর্নেন্সকে শক্তিশালী করে। চতুর্থত, বাইরের লোকজন মানে রেগুলেটর বা স্টেকহোল্ডারদের কনফিডেন্স বাড়াতে সাহায্য করে। আর পঞ্চমত এবং খুব গুরুত্বপূর্ণ, এটা ঝুঁকিগুলোকে একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
ফলে বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া যায়। চমৎকার। আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি আমরা। আরও দুটো টার্ম খুব শোনা যায় ঝুঁকি ব্যবস্থাপনার কথা উঠলে। একটা হলো ইনহেরেন্ট রিস্ক বা অন্তর্নিহিত ঝুঁকি, আর একটা রেসিডিউয়াল রিস্ক বা অবশিষ্ট ঝুঁকি। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? অবশ্যই ইনহেরেন্ট রিস্ক বা অন্তর্নিহিত ঝুঁকি হল মানে সেই ঝুঁকিটা যেটা কোনো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়ার আগে স্বাভাবিকভাবেই একটা কাজের মধ্যে বা একটা প্রক্রিয়ার মধ্যে থাকে। উদাহরণ? ধরুন সাইকেল চালানো, এতে তো পড়ে গিয়ে ব্যথা পাওয়ার একটা ঝুঁকি আছেই, তাই না? হেলমেট বা অন্য কিছু পরার আগেই কিন্তু ঝুঁকিটা আছে, এটাই ইনহেরেন্ট রিস্ক। অথবা ধরুন অনলাইন লেনদেন, এতে জালিয়াতির একটা ঝুঁকি তো থাকেই কোনো সিকিউরিটি ব্যবস্থা নেওয়ার আগেই। আচ্ছা, বুঝলাম। তাহলে রেসিডিউয়াল রিস্ক কোনটা? রেসিডিউয়াল রিস্ক বা অবশিষ্ট ঝুঁকি হল সেই ঝুঁকিটা যেটা ওই কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো নেওয়ার পরেও থেকে যায়। মানে কন্ট্রোল নেওয়ার পরেও ঝুঁকি থাকে? হ্যাঁ, থাকে। কারণ কোনো কন্ট্রোলই তো আর ঝুঁকিকে 100% দূর করতে পারে না, তাই না? তা ঠিক। ওই যে সাইকেলের উদাহরণ দিলাম, হেলমেট পরার পরেও তো পড়ে গেলে অল্প বিস্তর আঘাত লাগতেই পারে। হেলমেট হয়তো বড় বিপদ থেকে বাঁচাবে, কিন্তু ছোটখাটো ঝুঁকি থেকেই যায়। একইভাবে অনলাইন লেনদেনে ওটিপি, পাসওয়ার্ড, ফায়ারওয়াল এত কিছু ব্যবহার করার পরেও কিন্তু জালিয়াতির একটা ক্ষীণ সম্ভাবনা থেকেই যায়। এই যে কন্ট্রোল নেওয়ার পরেও যেটুকু ঝুঁকি বাকি থাকলো, সেটাই হলো রেসিডিউয়াল রিস্ক। তাহলে ঝুঁকি ব্যবস্থাপনার লক্ষ্য কি? এই রেসিডিউয়াল রিস্ক কমানো। একদম। লক্ষ্য হল এই অবশিষ্ট ঝুঁকিটাকে প্রতিষ্ঠানের যে রিস্ক অ্যাপেটাইট বা ঝুঁকির ক্ষুধা আছে, মানে যতটা ঝুঁকি তারা নিতে রাজি আছে, সেই সহনীয় মাত্রার মধ্যে নামিয়ে আনা। যদি দেখা যায় কন্ট্রোল নেওয়ার পরেও রেসিডিউয়াল রিস্কটা অনেক বেশি, তাহলে বুঝতে হবে কন্ট্রোলগুলো যথেষ্ট শক্তিশালী না বা আরও ভালো কন্ট্রোল দরকার। খুব পরিষ্কার হলো। তার মানে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়ার পরেও যেটুকু ঝুঁকি বাকি থাকে, সেটাই রেসিডিউয়াল রিস্ক। আচ্ছা, এতক্ষণ তো আমরা সাধারণভাবে ঝুঁকি ব্যবস্থাপনার নানা দিক নিয়ে কথা বললাম। যদি একটু বাংলাদেশের ব্যাংকিং খাতের দিকে তাকাই, আমাদের দেশের প্রেক্ষাপটে ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো বিশেষ চ্যালেঞ্জ বা উন্নতির জায়গা কি আপনার চোখে পড়ে? অবশ্যই। বাংলাদেশের ব্যাংকিং খাত তো বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, আর ঝুঁকি ব্যবস্থাপনার উন্নতিরও যথেষ্ট সুযোগ আছে। যেমন ধরুন খেলাপি ঋণ, মানে ক্রেডিট রিস্ক। এটা তো এখানে একটা বড় চিন্তার বিষয়। হ্যাঁ, এটা নিয়ে তো অনেক কথাই হয়। তো এই ক্রেডিট রিস্ক ব্যবস্থাপনায় আরও দক্ষতা আনা, আরও স্বচ্ছতা আনা খুব জরুরি। তারপর ধরুন টেকনোলজির ব্যবহার বাড়ছে, ডিজিটাল ব্যাংকিং আসছে। হ্যাঁ, সাইবার সিকিউরিটির ঝুঁকিও তো বাড়ছে তাহলে। একদম। এই সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় আরও অনেক বেশি জোর দেওয়া দরকার। আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ডগুলো আছে, যেমন ব্যাসেল 3, সেগুলোর পুরোপুরি বাস্তবায়ন এবং সেই অনুযায়ী মূলধন পর্যাপ্ততা বা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি ঠিক রাখা, এটাও একটা চলমান চ্যালেঞ্জ। আর ভেতরের দিক থেকে মানে কালচার বা গভর্নেন্স? হ্যাঁ, সেটাও খুব গুরুত্বপূর্ণ। একটা শক্তিশালী ঝুঁকি সংস্কৃতি গড়ে তোলা, যেখানে কর্মীরা নির্ভয়ে কথা বলতে পারবে, ভুল থেকে শিখবে, এটা খুব দরকার। আর কর্পোরেট গভর্নেন্স বা সুশাসন আরও শক্তিশালী করতে হবে, যাতে সিদ্ধান্ত গ্রহণে আরও স্বচ্ছতা আসে, জবাবদিহিতা বাড়ে। আর ইআরএম এর প্রয়োগ? হ্যাঁ, ওই যে সমন্বিত ঝুঁকি ব্যবস্থাপনা বা ইআরএম, সেটার প্রয়োগ আরও ব্যাপক হওয়া দরকার, যাতে ঝুঁকিগুলোকে আলাদা আলাদাভাবে না দেখে পুরো প্রতিষ্ঠানের জন্য কোনটা কতটা গুরুত্বপূর্ণ সেভাবে দেখা হয়। আর অবশ্যই কর্মীদের নিয়মিত ট্রেনিং এবং তাদের দক্ষতা বাড়ানো, এটাও খুব জরুরি। খুবই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। তাহলে আজকের এই বেশ লম্বা আলোচনা থেকে আমরা যা বুঝলাম সেটা হলো ঝুঁকি আসলে আর্থিক প্রতিষ্ঠানের একটা মানে অবিচ্ছেদ্য অংশ। ঠিক। একে ভয় পেয়ে লাভ নেই, এড়িয়ে যাওয়ারও উপায় নেই, বরং একে চিনতে হবে, বুঝতে হবে, এর মাত্রাটা মাপতে হবে, আর তারপর সঠিক উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে। এর মধ্যেই প্রতিষ্ঠানের সাফল্য লুকিয়ে আছে। একদম। আর এর জন্য দরকার একটা শক্তিশালী ঝুঁকি সংস্কৃতি, একটা কার্যকর সুশাসন বা গভর্নেন্স, আর এই যে ইআরএর বা প্রতিরক্ষার 3 স্তরের মতো উপযুক্ত কাঠামো আর পদ্ধতি। এই সব কিছু যদি একসাথে ঠিকঠাক কাজ করে, তবেই একটা প্রতিষ্ঠান শুধু টিকেই থাকবে না, বরং এই কঠিন পরিস্থিতির মধ্যেও এগিয়ে যেতে পারবে। একেবারে ঠিক বলেছেন। আর এই আলোচনাটা শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। দেখুন, আজকের এই গ্লোবালাইজড পৃথিবীতে
একটা দেশের সমস্যা বা একটা ব্যাংকের সমস্যা কিন্তু খুব দ্রুতই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে, তাই না? হ্যাঁ, আমরা তো দেখেছি সেটা। তো প্রশ্নটা হলো, একটা একক প্রতিষ্ঠানের ঝুঁটি ব্যবস্থাপনার মান কতটা ভালো বা খারাপ সেটা পুরো আর্থিক সিস্টেমের স্থিতিশীলতার উপর আসলে কতটা প্রভাব ফেলতে পারে। আর এই ভাবনাটা কি আমাদের নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা এবং প্রতিষ্ঠানের নিজস্ব অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে না? সত্যি, এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন, ভাবনার মতো। অনেক ধন্যবাদ আপনাকে এত বিস্তারিত আলোচনার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি ঝুঁকি ব্যবস্থাপনার এই জটিল কিন্তু খুব জরুরি বিষয়গুলো বুঝতে আমাদের আজকের আলোচনা শ্রোতাদের কিছুটা হলেও সাহায্য করেছে। আপনাকেও ধন্যবাদ।